দেখো আমরা আগের ক্লাসটাতে কি কি জিনিস পড়েছি ফার্স্ট একটু রিভিশন দিয়ে নিই। আমরা জেনেছিলাম যে আমাদের যে পৌষ্টিক তন্ত্র, সেই পৌষ্টিক তন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত সেটা আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে পৌষ্টিক তন্ত্র দুটো প্রধান অংশ নিয়ে গঠিত, এবং সেই অংশ দুটো কি কি ছিল? একটা ছিল, হ্যাঁ মানে আমি পুরোনো জিনিস আসছি, আমি সংবহনতন্ত্রে আসছি। একটা হচ্ছে একটা হচ্ছে পরিপাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবার ঝটপট রিভিশন করে দিয়ে যাচ্ছি ওখানে। একটা হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। আমরা আগের দিন পরিপাক গ্রন্থিগুলো সম্বন্ধে জেনেছি, এবং এই পরিপাক নালীর যে অংশগুলো, সেই অংশগুলো কি কি ছিল আমরা একদম প্রথম থেকে যদি দেখি, একদম এটা ধর আমাদের মুখ, তাহলে আমাদের একদম মুখবিবর, মুখবিবরের পর যে ফ্যারিংস বা যেটাকে আমরা বলেছিলাম গলবিল, গলবিলের পরবর্তী অংশ কি ছিল? গ্রাস নালী বা যেটাকে বলা হয় ইসিওফ্যাগাস। দেন গ্রাস নালীর পরে আমরা পেয়েছিলাম স্টমাক বা যেটাকে আমরা বলি পাকস্থলী। দেন পাকস্থলীর পরে আমরা পেয়েছিলাম ক্ষুদ্রান্ত, যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন, এবং একদম শেষে আমরা পেয়েছিলাম বৃহদন্ত্র। এবং এই ক্ষুদ্রান্তের তিনটে পার্ট আমরা পেয়েছিলাম, কি কি মনে আছে? মনে আছে, বলো। ডিউডিনাম, ইলিয়াম আর জেজুনাম। জেজুনামটা মধ্যখানে হবে, সিকোয়েন্স মেনটেন করবে। একটা হচ্ছে ডিওডিনাম, তার পরবর্তী অংশ জেজুনাম, তার পরবর্তী অংশ হচ্ছে ইলিয়াম। ইলিয়ামটাকে মাঝে ঢোকাবে না। এবং সেখানে আমরা দেখেছিলাম ইলিয়ামের মধ্যে খাদ্যের শোষণ ঘটে, এবং একটা বিশেষ অংশের মাধ্যমে সেই শোষণটা ঘটে, যেটাকে আমরা বলেছিলাম ভিলাই, তাই তো? এখানে তোমাকে যদি পয়েন্টিং করতে বলা হয়, আমাকে ফার্স্ট পয়েন্টিং করো তো 1 2 3 4 এগুলো। 1 নাম্বারটা কি হবে? মানে আমরা কথাটা বুঝতে পারলাম না। আমি বলছি এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? এখানে দেখো 1 2 3 4 5 6 করে আছে, যে ওই জায়গাগুলো কি হবে? পয়েন্টিং করলে আমরা কি পাবো এগুলোকে দেখতে? এগুলো কি অ্যাকচুয়ালি সেটা আমাকে বলো। এক নাম্বারটা কি? 1 নাম্বারটা কি, কাকে বোঝাচ্ছে 1 নাম্বারটা? মুখবিবর। না, দেখো 1 নম্বরটা দেখো মুখবিবর একদম মধ্যখানটাকে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে তালুকে, ঊর্ধ্ব তালু। দেখো ভালো করে লক্ষ্য করো ছবিটা, তাহলে বুঝতে পারবে, ঊর্ধ্ব তালু। তার পরবর্তী যে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুখবিবর, মুখের ভিতরের অংশটাকে দেখাচ্ছে। 3 নাম্বারটা দেখাচ্ছে একটা লালা গ্রন্থিকে। কি লালা গ্রন্থি এরকম জায়গায় থাকে? কি লালা গ্রন্থি? সেটা হচ্ছে প্যারোটিড। আমরা দেখবে কানের নিচে পড়েছিলাম না, কানের নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্যারোটিড। প্যারোটিড, তো এটা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। 4 নাম্বার যে অংশটা, সেটা কাকে দেখাচ্ছে? 4 নাম্বার অংশটা কি, কাকে ডিনোট করছে? স্যার গলবিল। ভেরি গুড, হ্যাঁ গলবিল। গলবিল। তার পরবর্তী যে অংশটা, সেটা 5 নাম্বারটা কাকে বলছে? গ্রাস নালী। 6 নাম্বার, 6 নাম্বারটা কাকে ডিনোট করছে? পাকস্থলী। নো, দেখো 7 নাম্বারটা পাকস্থলী। ভালো করে লক্ষ্য করো, এখানে পাশে একটা গ্রন্থি ছিল, এই গ্রন্থিটা কি? এটা কার ছবি দেখতে পাচ্ছ? কোনটা? 6 নাম্বারটা কি? এটা 6 নাম্বারটা দেখো, এই ছবিটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো 6 নাম্বারে এটাকে, হ্যাঁ লিভার বা যকৃৎ, এটা হচ্ছে যকৃৎ। 8 নাম্বারটা কাকে বোঝাচ্ছে? 8 নাম্বারটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা গ্রন্থি আছে যেটাকে বলা হয় অগ্নাশয়। আমরা আগের দিন থেকে পড়েছিলাম ও অগ্নাশয়, পাকস্থলীর নিচে থাকে। 9 নাম্বারটা দেখাচ্ছে বৃহদন্ত্রকে। 10 নাম্বারটা দেখাচ্ছে ক্ষুদ্রান্তকে। 11 নাম্বারটা দেখাচ্ছে মলাশয়কে, একদম শেষ অংশ যেখানে মল সঞ্চিত থাকে। আর 12 নাম্বারটা দেখাচ্ছে পায়ুছিদ্র। এটা আমরা দেখেছিলাম। আমরা মুখবিবরে পড়েছিলাম, দেখবে সেই দাঁত থাকে, দাঁতের যা যা অংশ আমরা দেখবে 4 রকমের দাঁত পেয়েছিলাম, কৃন্তক, ছেদক, পুরোপেশক এবং পেশক, তাই তো? আমরা এখানে এই যে সামনের যে দাঁত দুটো দেখতে পাচ্ছি, এই দুটো দাঁত হচ্ছে আমাদের কৃন্তক, মানে খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে। এই 4টে, মোট এই 4টে দাঁত, এই 4টে দাঁত হচ্ছে কৃন্তক। তারপরে এটা হচ্ছে আমাদের ছেদক, একটা করে আছে, এটা হচ্ছে ছেদক, যেটা খাদ্যবস্তুকে ছিঁড়তে সাহায্য করে।
আর তারপরের যে দুটো দাঁত দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে আমাদের পুরো পেশক, আর একদম শেষে যে তিনটে দাঁত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেশক। একই রকম ভাবে আমরা নিচে পাটিতেও সেই একই জিনিস দেখতে পাবো। পেশক আর পেশক দাঁতের মধ্যে কোনো পার্থক্য? পেশক এবং পুরো পেশক দাঁতের মধ্যে ডিফারেন্স হচ্ছে পেশকের এইগুলোকে ক্রাউন বলে। এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছ এই খাঁজটা, পুরো পেশকের থেকে পেশক দাঁতের খাঁজ আরো উন্নত হয়। মানে এই যে তিনটে দাঁত আছে শেষে, এই তিনটে হচ্ছে পেশক, একদম শেষের তিনটে। আর এই দুটো হচ্ছে পুরো পেশক। এদের থেকে খাঁজ বেশি ভালো হয় পেশকে, মানে পেশক পেশক বা যেটাকে আমরা মোলার বলি আর কি। ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের বাস্তবের আলজিভ। আলজিভকে আমরা যদি দেখি এটা হচ্ছে অরিজিনাল পিকচার, এটা হচ্ছে আলজিভ, এটা হচ্ছে আমাদের আলজিভ এবং এটা হচ্ছে আমাদের আলজিভ এবং এই দেখো এইখানে একটা ঢাকনার মতো অংশ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই ঢাকনার মতো অংশটা কি বলতো? এটা কি বলতো? যেটা আমাদের শ্বাসনালীকে ঢাকা দিয়ে রাখে, কি পড়েছিলে? শ্বাসনালীকে ঢাকা দিয়ে রাখে দেখবে পড়েছিলে এপিগ্লটিস। এপিগ্লটিস সে দেখবে শ্বাস ছিদ্রকে, ওই জন্য সে খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, এপিগ্লটিস ঢাকা দিয়ে রাখে এবং খাবারটা খাদ্যনালীর মাধ্যমে যায়। এবার বারবার খেতে খেতে তুমি কথা বলছো, তাহলে সেটা যে খাবারটা যদি শ্বাসনালীতে প্রবেশ করে যায় তখনই আমাদের বিষম লাগে। দেখবে খাতাতে লেখানো আছে। দেন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে পাকস্থলী, এবং এই পাকস্থলীর আমরা কি কি অংশ পড়েছিলাম? আমরা 4টে অংশ পড়েছিলাম দেখবে। একটা হচ্ছে ফান্ডাস, কার্ডিয়াক অংশ, দেহ আর পাইলোরিক অংশ। মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। বেশ। দেন আমরা চলে আসছি আমাদের লালা গ্রন্থিতে। আমাদের 3 জোড়া লালা গ্রন্থি ছিল, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার। আমাদের যে যকৃৎ সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি, এটাও আমরা পড়েছিলাম। দেন আমরা পড়েছিলাম যে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেই গ্যাস্ট্রিক গ্রন্থিতে বেশ কিছু কোষ থাকে। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে HCl ক্ষরিত হয় কোন কোষ থেকে, কি উত্তর দেবে? HCl ক্ষরিত হয় কোন কোষ? হ্যাঁ, অক্সিনটিক কোষ, এবং এরই আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ ছিল। অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ। যেমন চিপ কোষ বা এরই আরেকটা নাম হচ্ছে তোমার পেপটিক কোষ, সেখান থেকে ক্ষরিত হয় পেপসিনোজেন বা পেপসিন উৎপন্ন হয়, সেগুলো আমরা পড়েছি। দেন আমরা পড়েছি যে অগ্নাশয়, অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, তার কারণ সেখানে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় ধরনের কোষ সেখানে বর্তমান। দেন আমরা লাস্ট পড়েছিলাম আমাদের পৌষ্টিকতন্ত্রের, সেটা হচ্ছে যে আমাদের যে আন্তরিক গ্রন্থি, সেই আন্তরিক গ্রন্থিতে বেশ কিছু কোষ থাকে, মানে ইয়ে থাকে, গ্রন্থি থাকে। যেমন ব্রুনারের গ্রন্থি বলো কোথায় থাকে? ব্রুনারের গ্রন্থি কোথায় থাকে বলো? ব্রুনার গ্রন্থি, ব্রুনারের গ্রন্থি দেখবে আছে ডিওডিনামে। ডিওডিনাম, এটা আমাদের ডিওডিনাম অংশে থাকে ব্রুনারের গ্রন্থি। ডিওডিনামে এটা লেখানো নেই, ভালো করে দেখো একবার খাতাটা। কোনখানে এই যেটা পড়েছি সেইখানে দেখবো নাকি আগের পড়াগুলো? না, যেখানে আমি লিখিয়েছিলাম অফলাইনে। বেশ দাঁড়ানো দেখে নিচ্ছি। দেন আমরা শুরু করেছিলাম আমাদের সংমোহনতন্ত্র। আমাদের স্যার ওটা তো লেখানো নেই। লেখানো নেই? তাহলে নোট করে নাও। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও যে ব্রুনারের গ্রন্থি ডিওডিনামে থাকে, যার কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। ব্রুনারের গ্রন্থি? হ্যাঁ, স্পেলিং দেখো, আমি স্লাইডে লিখেছিলাম ব্রুনারের গ্রন্থি। এর কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। মিউকাস বা শ্লেষ্মা। বেশ, আমরা সংবহনতন্ত্রে কি কি জিনিস পড়েছিলাম? আমরা সংবহনতন্ত্রে কি কি উপাদান আছে বলো আমাকে ফটাফট। সংবহনতন্ত্রে কি কি? হ্যাঁ, রক্তবাহ, যার দুটো ভাগ আছে, শিরা ও ধমনী। আর একটা ছিল রক্তজালক। আর কি কি নিয়ে গঠিত? আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে রক্তবাহ আর 2 নাম্বার পড়েছি হৃৎপিণ্ড। তার মধ্যে রক্তবাহ দেখেছিলাম 3 রকমের হয়, একটা হচ্ছে শিরা, ধমনী আর রক্তজালক। এবং শিরা, ধমনী, রক্তজালক কি করে সেটাও আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আমাদের যে
হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত কে নিয়ে যায়? না, হৃৎপিণ্ড হচ্ছে একটা জাস্ট পাম্পিং যন্ত্র, একটা জাস্ট পাম্প করার যন্ত্র, যে কি করছে অনবরত পাম্প করছে। কাকে পাম্প হ্যাঁ করছে? রক্তকে পাম্প করছে। কেন পাম্প হ্যাঁ করছে? যাতে সারা দেহে রক্তের সংবহন ঘটে। এতে ফায়দা কি? হ্যাঁ যাতে সারা দেহের কোষে কোষের মধ্যে অক্সিজেন এবং তোমার যে পুষ্টি উপাদান সেগুলো প্রবেশ করে, এবং কোষ থেকে CO2 এবং যেগুলো রেচন পদার্থ সেগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। এইটা হচ্ছে মেন ফাংশন। এবার এই যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি ধমনী, এই ধমনীর মাধ্যমে, যার ইংরেজি অ্যাওর্টা, এই ধমনীর মাধ্যমে সারা দেহে রক্তে চলে যাচ্ছে। অন্যদিকে হ্যাঁ সারা দেহ থেকে যে দূষিত রক্ত, সেটা আমরা ভেন বা যেটাকে বাংলায় বলে শিরা, এই শিরার মাধ্যমে পুনরায় চলে আসছে কোথায়? আমাদের হৃৎপিণ্ডে। এবং যাচ্ছে কোথায় সেটা? সেটা চলে যাচ্ছে ফুসফুসে। ভায়া হৃৎপিণ্ড চলে যাচ্ছে ফুসফুসে। কেন ফুসফুসে যাচ্ছে? তার কারণ ফুসফুসে সেই অশুদ্ধ রক্তে পুনরায় অক্সিজেন যোগ হচ্ছে, যে সেটা বিশুদ্ধ রক্তে পরিণত হচ্ছে। দুটো কথা আমি বারবার বলছি। একটা হচ্ছে অশুদ্ধ রক্ত। অশুদ্ধ রক্ত মানে যেখানে আমরা অক্সিজেনের পরিমাণ দেখব কম, CO2 র পরিমাণ দেখব বেশি। অন্যদিকে শুদ্ধ রক্ত বা যেটাকে আমরা বলি বিশুদ্ধ রক্ত, সেখানে দেখব অক্সিজেনের পরিমাণ বেশি, অন্যদিকে CO2 র পরিমাণ কম। এমনটা ভাবার দরকার নেই যে শুদ্ধ রক্ত মানে সেখানে CO2 থাকে না, বা অশুদ্ধ রক্ত মানে সেখানে অক্সিজেন থাকে না, সেটা কিন্তু নয়। এবার বলো তোমার কি প্রশ্ন? স্যার, ধমনী হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে, কিন্তু হ্যাঁ। যখন রক্ত নিয়ে যাচ্ছে তখন সে সেটা ফুসফুসে পাঠাচ্ছে, শিরা রক্ত নিয়ে না, ফুসফুসে জমা করছে। শিরা রক্ত নিয়ে যাচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড সেখানে পাম্প করছে, তার ফলে সেই রক্তটার গতিবেগ বেড়ে সেটা চলে যাচ্ছে ফুসফুসে। ফুসফুসে গিয়ে সেই অশুদ্ধ রক্তের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে সেটা পুনরায় শুদ্ধ রক্তে পরিণত হচ্ছে। মানে এমনটা ভেবো না অশুদ্ধ রক্ত মানে সেটা দেহের বাইরে বেরিয়ে যাবে, কখনো একদমই না। অশুদ্ধ রক্তটা শুদ্ধ হয়ে যাবে, মানে তুমি খারাপ সঙ্গ আছো, সেই খারাপ সঙ্গটা তুমি ভালো সঙ্গের সঙ্গে চলে গিয়ে তুমিও ভালো হয়ে যাচ্ছ, এরকম ব্যাপার। ঠিক আছে? আর কোষে কোষে যাচ্ছে মানে কি? কোষে কোষে, কোষের ভেতরে কখনো আমাদের রক্ত প্রবেশ করে না। এটা ভালো করে খেয়াল রেখো। আমাদের যারা উন্নত প্রাণী, যাদের আমরা এখনই পড়বো, যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায় যাদের, মানে যাদের রক্ত কখনোই কোষের মধ্যে ভিতরে প্রবেশ করে না। আমাদের ক্ষেত্রে কিন্তু কোষের মধ্যে রক্ত প্রবেশ করে না। যেমন তোমার বাড়িতে যখন কোনো হোম ডেলিভারি আসে, সে তোমার একদম বেডরুমে প্রবেশ করে না। সে দেখবে তোমার বাড়ির দরজার সামনে গিয়ে বলে যে, "বাবু প্রোডাক্টটা নাও।" ঠিক একই রকম ভাবে রক্ত একদম কোষের বাইরে গিয়ে অবস্থান করে, সেখান থেকে রক্ত কোষের বাইরে অবস্থান করছে রক্তবাহের মধ্যে, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে প্রয়োজনীয় উপাদান বা অক্সিজেন বলো সেগুলো কোষের মধ্যে চলে যায়, এবং যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো কোষ থেকে বাইরে আবার রক্তে চলে আসে। কখনোই কিন্তু কোষের মধ্যে রক্ত প্রবেশ করবে না। এটা বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। অন্যদিকে যাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখব যে রক্ত কোষের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? এটা খেয়াল স্যার, রেখো। হ্যাঁ, বলো। মুক্ত সংবহন তন্ত্রে কাদের দেখা যায়? আমি আসছি। আমি প্রকারভেদ পড়বো, ডিটেইলস বলছি। শুধু এটুকু এখন বোঝো যে আমাদের যাদের রক্তজালক দেখতে পাবো, যাদের ক্ষেত্রে আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পাবো, সেক্ষেত্রে রক্ত কখনোই কোষের মধ্যে প্রবেশ বলবে না। করবে না। এইটুকু খেয়াল রাখো। আমি তারপরে আসছি। দেন আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র, সেই রক্ত সংবহন তন্ত্র কত প্রকার ও কি, কি? তাহলে তোমার খাতাতে লাস্ট পয়েন্ট কি করা আছে আমাকে একটু বলো তো? রক্তজলকতার বৈশিষ্ট্য। আচ্ছা বেশ। পয়েন্ট করো রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ। পয়েন্ট করো রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ। করেছো? হ্যাঁ হ্যাঁ দিয়ে লেখো, লেখো সংবহন মূলত দুই প্রকার। লেখো মূলত দুই প্রকার। ১ নাম্বার পয়েন্ট করবে, একবারে পয়েন্ট হয়ে যাবে। একবারে পয়েন্ট করো।
মুক্ত ঠিক আছে। সংবহন। 1 নাম্বার পয়েন্ট করো মুক্ত সংবহন। মুক্ত সংবহন আগে ঠিক আছে। বুঝে নাও ব্যাপারটা, তারপর আমি লেখাচ্ছি। দেখো মুক্ত সংবহন দেখতে পাই আমরা সমস্ত পতঙ্গে। এখানে তোমার সামনে দেখো একটা পতঙ্গ রয়েছে, গ্রাসহপার। এবার এদের ক্ষেত্রে কি জন্য এটাকে মুক্ত সংবহন তন্ত্র বলছি সেটা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত যাচ্ছে এবং শিরার মাধ্যমে রক্ত আমরা দেখবো সেখান থেকে চলে যাচ্ছে। কিন্তু এখানে দেখো কোন রকম রক্তজালক আছে? কোন রকম না। দেখো এখানে শিরা ধমনী পরস্পর যুক্ত নয়। তাহলে এখানে কে আছে? এখানে অ্যাকচুয়ালি কোষ আছে। তাহলে এদের ক্ষেত্রে রক্তগুলো কোথায় প্রবেশ করছে? কোষের মধ্যে প্রবেশ করছে, বা এটাকে বলা হয় দেহ গহ্বর। দেহ গহ্বরে প্রবেশ করছে। এরই আরেকটা নাম হচ্ছে হিমোসিল। অর্থাৎ দেহ গহ্বরেরই আরেকটা নাম কি? হিমোসিল। অর্থাৎ আমরা মুক্ত সংবহন তন্ত্রকে কেন মুক্ত বলছি? তার কারণ এখানে শিরা এবং ধমনী তারা পরস্পর যুক্ত নয়। রক্ত শুধুমাত্র যে হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, এখানে রক্ত কোষের মধ্যে প্রবেশ করছে। সেই জন্য এই ঘটনাটাকে আমরা বলছি মুক্ত সংবহন তন্ত্র বা মুক্ত সংবহন। তাহলে লেখো যে প্রকার সংবহনে, মুক্ত সংবহনের আন্ডারে লেখো যে প্রকার সংবহনে, যে প্রকার সংবহনে রক্ত, যে প্রকার সংবহনে রক্ত রক্তবাহের মাধ্যমে প্রবাহিত না হয়ে, বা লেখো রক্তবাহের মধ্যে আবদ্ধ না হয়ে, রক্তবাহের মধ্যে আবদ্ধ না হয়ে দেহ গহ্বর বা হিমোসিলে মুক্ত হয়, দেহ গহ্বর বা হিমোসিলে মুক্ত হয়, রক্ত রক্তবাহের মধ্যে আবদ্ধ না হয়ে দেহ গহ্বর, দেহ গহ্বর মানে আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে কোষের মধ্যে ভিতরে, দেহ গহ্বর বা হিমোসিলে মুক্ত হয়, বা লেখো হিমোসিলে প্রবেশ করে, মুক্ত হয়ে লিখেছি। বেশ, তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে, তাকে মুক্ত সংবহন বলে। লেখো এক্ষেত্রে, দাঁড়িয়ে দিয়ে লেখো এক্ষেত্রে কোনো প্রকার রক্তজালক থাকে না। 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 হয়ে গেছে। যেমন উদাহরণ লেখো, যেমন মুক্ত সংবহন আমরা কোথায় পাবো? লেখো সমস্ত পতঙ্গ। সেটা আরশোলা হতে পারে, সেটা চিংড়ি হতে পারে, সেটা ঝিনুক, আমরা ঝিনুকের ক্ষেত্রেও দেখতে পাই কিন্তু, যদিও ঝিনুক হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। হ্যাঁ, তো যদি বলে যে কোন পর্বের প্রাণীদের মুক্ত সংবহন থাকে না, তাহলে কি বলবো? তোমাদের কোন পর্ব যদি দেয় ওইরকম ভাবে স্পেসিফিক হবে না, কারণ আমরা অনেকগুলো পর্বেই মুক্ত সংবহন দেখতে পাই, শুধু একটা পর্বে দেখতে পাই না। তোমাকে এরকম দিতে পারে যে আরশোলায় কোন ধরনের সংবহন তন্ত্র দেখা যায়, আরশোলায় অবভিয়াসলি মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাবো। এখানে যে ছবিটা দেখো এটাও সে একই জিনিসকে বলছে, ওপেন মানে মুক্ত সংবহন তন্ত্র। এখানে দেখো মধ্যখানে কি আছে? মধ্যখানে কোষ আছে, দেখতে পাচ্ছ? এই যে বডি সেল। এখানে দেখো যে শিরা ও ধমনীর মধ্যখানে কাকে দেখতে পাচ্ছ? বডি সেলকে দেখতে পাচ্ছ, মানে কোষকে। কিন্তু এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? রক্তজালক। তাহলে 2 নাম্বার পয়েন্ট করো বদ্ধ সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন। 1 নাম্বার পয়েন্ট করলে যেমন মুক্ত সংবহন, 2 নাম্বার পয়েন্ট করো বদ্ধ সংবহন।
ইংরেজিতে বলে ক্লোজড সার্কুলেশন। মুক্ত সংবহনকে ইংরেজিতে বলে ওপেন সার্কুলেশন। বদ্ধ সংবহন কাকে বলে দিলে, যে প্রকার সংবহনে রক্ত সর্বদাই হৃৎপিণ্ড ও রক্তবাহের মাধ্যমে সংবাহিত হয়, তাকে বদ্ধ সংবহন বলে। অর্থাৎ কখনোই কিন্তু সেই রক্ত কোষের মধ্যে বা হিমোসিল বা যেটাকে আমরা দেহ গহ্বর বলছি তার মধ্যে প্রবেশ করবে না। কি বললাম বোঝা গেল কি? সেখানে রক্ত অলওয়েজ কিন্তু শিরা ধমনী এবং রক্তজালক ও হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সংবাহিত হবে। আমাদেরই দেখো না, আমাদের ক্ষেত্রে কোষের মধ্যে কিন্তু রক্ত প্রবেশ করে না। যেমন দাঁড়িয়ে দিয়ে সাথে লেখো তো, লেখো এক্ষেত্রে রক্ত কখনো রক্তনালীর বাইরে আসে না। রক্তনালী মানে সেটা শিরা ধমনী, রক্তজালক ও হৃৎপিণ্ড। রক্তনালীর বাইরে আসে না। যেমন উদাহরণ লেখো, আমরা কাদের ক্ষেত্রে এটা এরকম দেখতে পাবো? যেমন লেখো, মানুষ, অবশ্যই মানুষ, কেঁচো, ব্যাঙ প্রভৃতি। তাহলে এবার আমাকে বলো, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহনের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? মানে মুক্ত সংবহন মানে যেখানে রক্তটা শুধুমাত্র শিরা ধমনীর মধ্যে থাকবে না, কোষের গহ্বর, দেহর গহ্বর বা হিমোসিলে আসবে। অন্যদিকে বদ্ধ সংবহন মানে সেখানে রক্তটা অলওয়েজ শিরা ধমনী, রক্তজালক এবং হৃৎপিণ্ডের মধ্যেই থাকবে, সে কখনোই কোষ বা হিমোসিলের মধ্যে আসবে না। যেমন আমরা উদাহরণ মানুষ, কেঁচো, ব্যাঙ দেখলাম, আর মুক্ত সংবহনে আমরা দেখলাম যে সমস্ত পতঙ্গ এরা হচ্ছে, বা আমরা যে ঝিনুক পাই সেই ঝিনুক হচ্ছে মুক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত। এবার আমাদের দেহে যে সংবহন ঘটে সেটা কার মাধ্যমে ঘটে? না, শিরা ধমনীর মধ্য দিয়ে তো যাচ্ছে, কিন্তু মাধ্যমটা কি? মাধ্যমটা রক্তের মাধ্যমে তো যাচ্ছে, রক্ত। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাহলে দেহ তরল, অর্থাৎ আমাদের শরীরে কত রকমের তরল আছে সেটা আমাদের জানা দরকার। তাহলে খাতার এক পাশে এরকম বক্স করে পয়েন্ট করো, দেহ তরল। দেখো তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জৈবনিক ক্রিয়া, এবং এই জৈবনিক ক্রিয়ার সাব পয়েন্ট কি করেছিলাম? দেহ তরল ও সংবহন। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে দেহ তরল। যে দেহ তরল বলতে কি বোঝায়? দেহ তরল, যেটাকে ইংরেজিতে বলে বডি ফ্লুইডস। পাশে তোমরা ইংরেজি ইয়েও দেখতে পাচ্ছ। তাহলে দেহ তরল কারা? আমাদের দেহের মধ্যে যাবতীয় যা তরল আছে তাদেরকে একত্রে আমরা কি বলবো? দেহ তরল বলবো। এবার আমাদের দেহে কি কি তরল আছে আমাকে বলো তো? আমাদের দেহের মধ্যে কত রকমের তরল আছে? বেশ, রক্ত, আর কোনো জায়গায় কেটে গেলে রক্ত সাথে সাথে যে এক ধরনের রস বেরোয়, লসিকা, ওটা সিরাম। এছাড়া মানে রক্ত ছাড়া আর যে তরল আছে, লসিকা আছে, আর কি আছে? জলটা সরাসরি জল কি বেরোয়? ঘাম আর মূত্র আর সাইনোভিয়াল তরল আমরা পড়েছিলাম, দেখবে
তুমি তো পড়োনি, পড়বে ক্লাস 10 এ। সাইনোভিয়াল তরল আছে। এছাড়া আরেকটা জিনিস আছে কোষের ভিতরের তরল। অর্থাৎ দেহ তরলকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। এই যে রক্ত, এটা কোষের ভিতরে আছে না বাইরে আছে? রক্ত কোষের বাইরে। কোষের বাইরে। তাহলে আমরা দেহ তরলকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃকোষীয় তরল, এটা অন্তঃকোষীয়। আর একটা হচ্ছে অন্তঃকোষীয় তরল। একদম। তাহলে লেখো দেহ তরল দিয়ে লেখো দেহে উপস্থিত যে সমস্ত তরল সংবহন বা রেচনে সাহায্য করে, সংবহন, রেচন প্রভৃতিতে সাহায্য করে। লেখো সংবহন, রেচন প্রভৃতিতে সাহায্য করে, তাদের একত্রে দেহ তরল বলে। তাদের একত্রে দেহ তরল বলে। লেখো ইহা ২ প্রকার। এক নাম্বার পয়েন্ট করবে বহিঃকোষীয় তরল, যেটা দেখো পাশের স্লাইডে আমার। বলো। একবারে পয়েন্ট করে দেবো? একবারে পয়েন্ট করে দাও। যেমন এটা ধরো আমাদের স্লাইডে ভালো করে লক্ষ্য করো, স্লাইডে দেখো ইসিএফ বলে লেখা আছে। ইসিএফ এর পুরো কথা হচ্ছে এক্সটার্নাল সেলুলার ফ্লুইড। হ্যাঁ, মানে এক্সটার্নাল বা এক্সট্রা সেলুলার, কি বললাম? এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটাকে আমরা বাংলায় বলছি বহিঃকোষীয় তরল। অন্যদিকে আইসিএফ এর হচ্ছে ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার মানে কোষের ভিতরের তরল, বা যেটাকে আমরা অন্তঃকোষীয় তরল বলছি। তাহলে ১ নম্বর পয়েন্ট করো বহিঃকোষীয় তরল। যে সমস্ত তরল কোষের বাইরে অবস্থান করে, যে সমস্ত তরল কোষের বাইরে অবস্থান করে, তাদের বহিঃকোষীয় তরল বলে। ইংরেজিতে আমরা যেটাকে বলছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা মানে দেহের বাইরে, ইন্ট্রা মানে ভিতরে। এক্সট্রা সেলুলার ফ্লুইড ইংরেজি চাইলে লিখে রাখতে পারো, দেয় না। বাংলাটা খেয়াল রেখো, তাহলেই হবে। তাহলে একটা হচ্ছে বহিঃকোষীয় তরল, যেমন উদাহরণ হবে কি কি হবে বহিঃকোষীয় তরলের, যেমন উদাহরণ লেখো রক্ত, লসিকা, মূত্র, ঘাম, সিএসএফ যেটাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তারপর হচ্ছে সাইনোভিয়াল তরল, আমাদের হাঁটুতে থাকে, আমাদের হাঁটুতে যাতে ক্ষয়ে না যায় সেই জন্য সাইনোভিয়াল তরল থাকে। মানে সেই যেমন যে যন্ত্রপাতিতে গ্রিজ দেয়, এরকম এই সাইনোভিয়াল তরল হচ্ছে আমাদের হাঁটুর গ্রিজ। যদি এই সাইনোভিয়াল তরল ধরো কোনো কারণে যদি উৎপন্ন না হয়, বা কোনো কারণে হয়তো পরিমাণ কমে গেল, তখন হাঁটু খোয়াতে শুরু করে। এবং হাঁটুর মধ্যে আলাদা রকম, হ্যাঁ হাঁটুর মধ্যে হাড় আছে অবশ্যই, খোয়া এবং হাঁটুর মধ্যে অন্যরকম আওয়াজ দেবে, কট কট করে আওয়াজ হবে। এবং সেটা প্রাথমিক লেভেলে সেরকম কিছু হবে না, বাট পরে যখন হবে না তখন হাঁটতে পারবে না, আর এত ব্যথা করবে। বেশ, তাহলে আমরা ১ নাম্বার পয়েন্ট করলাম বহিঃকোষীয় তরল। যেমনও আমরা দেখলাম যে মূত্র, লসিকা এগুলো সব হচ্ছে বহিঃকোষীয় তরল। আরেকটা পয়েন্ট করো অন্তঃকোষীয় তরল। ২ নাম্বার পয়েন্ট করো অন্তঃকোষীয় তরল। আমরা মূলত চর্চা করব বহিঃকোষীয় তরল, কারণ অন্তঃকোষীয় তরল কাকে বলে? দেখো কোষের মধ্যে উপস্থিত জলীয় অংশকে অন্তঃকোষীয় তরল বলে। কোষের মধ্যে উপস্থিত জলীয় অংশকে বহিঃকোষীয় তরল বলে।
স্যার অন্তঃকোষীয় বলেন যে? হ্যাঁ, সরি, 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 এক্সট্রিমলি সরি, অন্তঃকোষীয় তরল বলে। তাহলে আমরা যে বহিঃকোষীয় তরল দেখলাম, এখানে আমরা সংবহনে মেনলি যে সাহায্য করে সেটা আমরা রক্ত এবং লসিকা নিয়ে পড়ব। খাতার উপরে পয়েন্ট করো রক্ত। উদাহরণটা হ্যাঁ, উদাহরণটা উদাহরণ বহিঃকোষীয় তরলের কিছু হয় না, সাইটোপ্লাজমের যে জলীয় অংশ এর কোনো উদাহরণ হয় না, বুঝলে? ও তুমি খাতার হ্যাঁ উপরে হেডিং করো, খাতার উপরে হেডিং করো বহিঃকোষীয় তরল, বা এটা হেডিং করো লেখো বিভিন্ন বহিঃকোষীয় তরল, মানে আমরা একে একে রক্ত লসিকা এগুলো নিয়ে জানবো। পয়েন্ট করো বিভিন্ন বহিঃকোষীয় তরল, খাতার উপরের দিকে বা তুমি যেখানে লিখছো সেখানে পয়েন্ট করবে এটা। ঠিক আছে হয়েছে। তাহলে ১ নাম্বার বহিঃকোষীয় তরল যেরকম পয়েন্ট করেছো, ধরো আমি ধরে নিচ্ছি হ্যাঁ তুমি এইভাবে লিখেছো বহিঃকোষীয় তরল। তাহলে তো ওরকমই লিখেছে। এবার এই বহিঃকোষীয় তরল, তরল যে লিখেছো তার আন্ডারে ১ নাম্বার পয়েন্ট করো রক্ত বা ব্লাড। ওটা পয়েন্ট। এটা পয়েন্ট হবে। বহিঃকোষীয় তরলের আন্ডারে আবার পয়েন্ট হবে ১ নাম্বার। মানে আমরা একে একে বহিঃকোষীয় তরল সম্পর্কে জানবো। ঠিক আছে রক্ত বা ব্লাড। দিয়ে লেখো রক্ত, মানে রক্তের আন্ডারে লেখো লেখো রক্ত মানবদেহের প্রধান সংবহনে সাহায্যকারী বহিঃকোষীয় তরল। রক্ত মানবদেহের প্রধান সংবহনে সাহায্যকারী বহিঃকোষীয় তরল। রক্ত মানবদেহের প্রধান সংবহনে সাহায্যকারী বহিঃকোষীয় তরল, মানে আমাদের জীবদেহের মধ্যে মেজরিটি যে সংবহন হয় কার মাধ্যমে হয়? রক্তের মাধ্যমে হয়। সংবহন মানে অ্যাকচুয়ালি পরিবহন। এবার তুমি আমাকে হ্যাঁ বলতে পারো যে স্যার তাহলে সংবহন আর পরিবহনের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ হ্যাঁ কি না? এবার সংবহন আর পরিবহনের মধ্যে ডিফারেন্স এটাই যে পরিবহন যে কোনো একটা নির্দিষ্ট অঙ্গ থেকে একটা নির্দিষ্ট অঙ্গে হবে, বাট সংবহনের সেরকম কিছু নয়। মানে ওই হৃৎপিণ্ড থেকে সারা দেহেও যাচ্ছে, বা সারা দেহ থেকে হৃৎপিণ্ডও যাচ্ছে। মানে আমি বলতে পারি ওয়ান নির্দিষ্ট। কাইন্ড অফ, মানে সংবহন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পরিবহন, মানে ওয়ান কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, ট্রান্সপোর্টই তো হচ্ছে। ফুসফুস হ্যাঁ থেকে হ্যাঁ অক্সিজেন চলে যাচ্ছে সারা কোষে কোষে, কার মাধ্যমে যাচ্ছে? ব্লাডের মাধ্যমে যাচ্ছে। আবার সারা দেহ থেকে যেগুলো দূষিত পদার্থ কোষের মধ্যে বিপাক ক্রিয়ার ফলে তৈরি হচ্ছে, সেই দূষিত পদার্থ দ্যাট মিন্স CO2, দ্যাট মিন্স বিভিন্ন টক্সিক সাবস্টেন্স যেগুলো আমাদের কোষের পক্ষে ক্ষতিকারক, সেইগুলো চলে যাচ্ছে কোথায়? আমাদের দেহের বাইরে। এইটাই তো ঘটছে। তাহলে পয়েন্ট করো হ্যাঁ, রক্ত, দিয়ে আমি কি বললাম? প্রধান সংবহনে সাহায্যকারী বহিঃকোষীয় তরল, যা যা হৃৎপিণ্ড, শিরা, ধমনী ও রক্তজালকের মাধ্যমে সংবাহিত হয়। শিরা ধমনীয়। যা শিরা, ধমনী, হৃৎপিণ্ড ও রক্তজালকের মাধ্যমে সংবাহিত হয়। কাজ লেখো, রক্তের কাজ। তাহলে এর আন্ডারে, একের আন্ডারেই আমরা রক্ত পড়লাম, এর আন্ডারে এরকম ইয়ে করে দেবে, দিয়ে লিখবে কাজ। ওটা মানে বুঝলাম। রক্তের কি কি কাজ করে ওটা রক্ত। ঠিক আছে। বলো। ওটা গোল করেছি দিয়ে কাজ লিখছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাজ লেখো, ১ ঠিক আছে। নাম্বার কাজ লেখো রেখো কলা কোষের মধ্যে সংযোগ স্থাপন করে বলে একে তরল যোগ কলা বলে। দেখো ১ নাম্বার যে কাজ সেটা লেখো কলা কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, সংযোগ
স্থাপন করে। তাই রক্তকে তরল যোগ কলা বলে। তাই রক্তকে তরল যোগ কলা বলে। 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ লেখো। হ্যাঁ বলুন। দেখো কোষে কোষে, 2 নাম্বার কাজ লেখো, কোষে কোষে শ্বাসবায়ুকে অক্সিজেন। অক্সিজেন ব্র্যাকেটে লিখে রাখো। শ্বাসবায়ু কমা পুষ্টি ওপরে উপাদান, লিখে রাখ। হ্যাঁ পুষ্টি উপাদান পরিবহন করে এবং কোষ থেকে CO2 কমা বিপাকজাত দূষিত পদার্থ দূর করে। স্যার আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? বাপরে আজকে বিকেল বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে। ও এখনো হচ্ছে নাকি? এখন তো বলতে পারছি না, এখন রুমের মধ্যে আছি, বুঝতে পারছি না। দেখো ও। কোষে কোষে শ্বাসবায়ু পুষ্টি উপাদান পরিবহন করে এবং কোষ থেকে CO2 বিপাকজাত দূষিত পদার্থ দূর করে। হয়েছে। নেক্সট পয়েন্ট করো লসিকা। লসিকা 2 নাম্বার আমরা পয়েন্ট করব লসিকা। ব্র্যাকেট ইংরেজিতে লেখো লিম্ফ, LYMPH, লিম্ফ। অ্যাকচুয়ালি মানে যে লসিকা যেটা আমরা পড়তে চলেছি সেটা কিন্তু উৎপন্ন হয় রক্ত থেকেই, বুঝলে? হ্যাঁ। লেখো রক্তরস থেকে উৎপন্ন, আমরা রক্তের উপাদান যখন পড়বো তখন পড়বো রক্তের দুটো অংশ, একটা হচ্ছে রক্তরস মানে রক্তের যে জলীয় অংশ, আর একটা হচ্ছে রক্তকণিকা, অর্থাৎ যেটা আমরা যে সেল যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো, মানে RBC, WBC অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, নাম শুনে থাকবে, সেগুলোকে বলে রক্তকণিকা। অন্যদিকে যে জলীয় অংশ সেটাকে বলে রক্তরস। তাহলে কি বললাম? লসিকাতে রেখো রক্তরস থেকে উৎপন্ন, রক্তরস থেকে উৎপন্ন বর্ণহীন, মানে এর যে কালার সেটা কালারলেস, বর্ণহীন ক্ষারীয় পরিবর্তিত কলারসকে লসিকা বলে। পরিবর্তিত কলারসকে লসিকা বলে। ঠিক আছে। দাঁড়িয়ে লেখো লসিকা। যেমন আমরা দেখছিলাম রক্ত কোথায় অবস্থান করে, শিরা, ধমনী, হৃৎপিণ্ড এদের মধ্যে, মানে রক্তবাহের মধ্যে, তাই তো? লেখো লেখো লসিকা, দাঁড়িয়ে লেখো লসিকা। লসিকা বাহ ও লসিকা গ্রন্থিতে অবস্থান করে। লসিকা, লসিকা বাহ ও লসিকা গ্রন্থিতে অবস্থান করে। মানে যেখানে অ্যাকচুয়ালি রক্ত পৌঁছাতে পারে না সেখানে যায় কে? সেখানে যায় লসিকা। যেমন দেখবে যেখানে বাস যায় না সেখানে টোটো যায়। টোটো ইকুয়ালস টু লসিকা, বাস ইকুয়ালস টু রক্ত। বলো রক্ত যেতে পারে না কেন? রক্ত যেতে পারে না কেন, বাস যেতে পারে না কেন? রাস্তা সংকীর্ণ। হ্যাঁ। সেরকম এখানে রক্ত যেতে পারছে না, তার কারণ রক্তবাহ যাওয়ার মতো কেস নেই। তুমি ভাবো আমাদের যতগুলো শরীরে
কুচকি আছে, বগল, তারপর হচ্ছে যেখানে যেখানে কুচকি মানে ভাঁজ হয় সেখানে সেখানে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে লসিকা থাকে। এবং লসিকার আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে ফাইট ইনফেকশন। এই যে লেখা আছে না এখানে ফাইট ইনফেকশন, মানে এর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ করার একটা ক্ষমতাও কিন্তু এদের আছে লসিকার। রক্তেরও আছে, রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকার যে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। শ্বেত রক্তকণিকার আন্ডারে আমরা বিভিন্ন রকমের কোষ দেখতে পাবো, সেখানে মনোসাইট দেখতে পাবো, সেখানে আমরা লিম্ফোসাইট দেখতে পাবো, যারা মেইনলি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। অর্থাৎ এটুকু খেয়াল রাখো, লসিকা উৎপন্ন হয় রক্ত থেকে, যেখানে রক্ত যেতে পারে না সেখানে কে যাবে? লসিকা যায়। লসিকা। ঠিক আছে, কাজ লেখো, কাজ, লসিকার কাজ লেখো। ঠিক আছে। লেখো কলা কোষে প্রবিষ্ট। লসিকার কাজ লেখো, কলা কোষে প্রবিষ্ট প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে। প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে। আমি তোমাকে পিপিটিটা সেরকম হলে পাঠিয়ে দেবো, তুমি পরে একবার এগুলো প্রিন্ট আউট করার দরকার নেই, তুমি চাইলে ক্লাসটাতে কি হয়েছিল সেটা তুমি দেখতে পাবে। আর এছাড়া তুমি এই ক্লাসটা রেকর্ডেড ফর্মে থাকবে, তুমি রেকর্ডেড ফর্মটাও পরে চালিয়ে দেখতে পাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে, রেকর্ড করতে হবে তো? হ্যাঁ রেকর্ড এমনি আমার এতে ফিচার্স আছে, তুমি চিন্তা করো না, তোমার রেকর্ড তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো। ঠিক আছে। তোমাকে ডাউনলোডও করতে হবে না, তুমি শুধু লিংক পাঠিয়ে দেবো, লিংকে ক্লিক করলেই তুমি রেকর্ডেড ক্লাসটা দেখতে পাবে। বেশ, তাহলে ডিফারেন্স করে রাখো, একদিকে লেখো রক্ত আর একদিকে লেখো লসিকা। বলো কি বলছো? লসিকার আর কোনো কাজ নেই? না, এটাই মেইনলি কাজ। একদিকে লেখো রক্ত, এটা প্রধান কাজ আর কি, আর একদিকে লেখো লসিকা। এখানে দেখো আরো বিশ্লেষণ করছি, ক্লিয়ার হয়ে যাবে আরো। একদিকে লেখো রক্ত আর একদিকে লেখো লসিকা। তাহলে রক্ত কি রঙের হয়? লাল। তাহলে লেখো রক্ত লাল বর্ণের তরল যোগ কলা। কেন লাল হয়? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের রং লাল। আর এদিকে লসিকার দিকে লিখবে, লসিকা কি রঙের হয় বলেছিলাম? সাদা। স্বচ্ছ সাদা, কোথায় এখনই পড়লে, কালারলেস, বর্ণহীন। স্বচ্ছ বর্ণহীন পরিবর্তিত কলারস। দু নাম্বার ডিফারেন্স, পরিবর্তিত কলারস। হ্যাঁ, রক্তের ক্ষেত্রে আমরা লেখো আরবিসি। আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, পুরো কথা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস বা শ্বেত রক্তকণিকা, ও প্লেটলেট বা অণুচক্রিকা থাকে। রক্তের মধ্যে আমরা তিন ধরনের এই কোষীয় উপাদান পাবো, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা যেটাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসেলস, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস, আর একটা হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেটস, এইগুলো থাকে। কিন্তু আমরা লসিকাতে দেখতে পাবো শুধুমাত্র অণুচক্রিকা, সরি, শুধুমাত্র লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা বর্তমান। আমরা শুধুমাত্র লিম্ফোসাইট নামক একটা শ্বেত রক্তকণিকা আছে যেটা মেইনলি রোগ জীবাণু ধ্বংস করে, সেটা আমরা পাই কোথায়? লসিকাতে। 3 নাম্বার ডিফারেন্স,
দেহের প্রধান সংবহন মাধ্যম? রক্ত। হ্যাঁ, রক্তের আন্ডারে লিখছি মানে এটা রক্ত। অন্যদিকে হ্যাঁ। আমরা যদি লসিকার দিকে কি এটা লিখে রাখো, রক্ত ও কলাকোষের রক্ত ও কলাকোষের যোগাযোগ রক্ষা, যোগাযোগ রক্ষা ও ফ্যাট পরিবহনে সাহায্য করে। ফ্যাট পরিবহনে, এতে ভালো লেখা হয় না, তবু বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্যাট পরিবহনে সাহায্য করে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক তাহলে আছে। মানে রক্ত ও এগুলো কলাকোষের যোগাযোগ রক্ষা ও ফ্যাট পরিবহনে সাহায্য করে লসিকা। হ্যাঁ বলো। এগুলো তো সহজ বানান, এগুলো তো নিজেও লিখতে পারবো, কিছু না পারলে আমাকে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে রক্ত লসিকা পড়লাম। নেক্সট পয়েন্ট করো, নেক্সট পয়েন্ট করো সিএসএফ। তাহলে আমরা দেখবে বিভিন্ন প্রকার বহিঃকোষীয় তরল পড়ছিলাম, কিন্তু তার মধ্যে 1 নাম্বার আমরা কি পড়েছি? রক্ত। রক্ত। 2 নাম্বার আমরা কি পড়লাম? লসিকা। লসিকা। 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা লিখে রাখো সিএসএফ, ব্র্যাকেটে লেখো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা থাকে আমাদের সুষুম্না কাণ্ডে, আমাদের মেরুদণ্ডের মধ্যখানে একটা সুষুম্না কাণ্ড আছে, বুঝলে? এবং এই সুষুম্না কাণ্ড আর এই মস্তিষ্ক নিয়ে হচ্ছে আমাদের যাবতীয় যা কিছু সিস্টেম, মানে এরা দুজন আছে বলে আমরা আমাদের সবকিছু অনুভূতি এসব রয়েছে আর কি। এরা না থাকলে আমাদের অনুভূতি বলে কোনো জিনিস থাকতো না। লেখো সিএসএফ এর আন্ডারে লেখো, দেখো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যখানে অবস্থিত। মানে আমরা যদি সুষুম্না কাণ্ডটা দেখি, সুষুম্না কাণ্ড ধর এটা সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ডের মধ্যখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে এই তরলটা আছে। সেই যে গহ্বর, সেই গহ্বরটাকে বলে নিউরোসিল, সেই গহ্বরটাকে বলে নিউরোসিল, বা এরিয়ার একটা নাম আছে সুষুম্না গহ্বর। দেখো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মাঝখানে অবস্থিত ফাঁকা গহ্বরে, ফাঁকা গহ্বরে সিএসএফ বর্তমান। বিএসএফ লিখে বসে দেখো না জানো আবার। সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ বর্তমান। এর আন্ডারে এরকম ছোট করে লেখো, ইয়ে করে কাজ, সিএসএফ এর কাজ কি? লিখেছো? হ্যাঁ। দেখো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক প্রতিরক্ষায় সাহায্য করে। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক প্রতিরক্ষায়, মানে সুরক্ষায়, অ্যাকচুয়ালি যান্ত্রিক প্রতিরক্ষায় সাহায্য করে। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক প্রতিরক্ষায় সাহায্য করে। 2 নাম্বার লেখো মস্তিষ্কের কোষে, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে কি বললে? মস্তিষ্কের কোষে, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের, মস্তিষ্কের কোষ লিখো না, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে, সুষুম্না কাণ্ডে, কাণ্ডের পুষ্টি ও রেচনে সাহায্য করে।
পুষ্টি ও রেচনে সাহায্য করে। রেচন মানে হয় যে বর্জ্য পদার্থটা দূর। ঠিক আছে। 4 নাম্বার যে আমরা তরলটা পড়বো সেটা লিখো সাইনোভিয়াল তরল। এগুলো সব কি ধরনের তরল? বহিঃকোষী তরল। বহিঃকোষীয় তরল, বহিঃকোষীয়। ওটাই বলো। দিলে দেহের সাইনোভিয়াল তরল লিখে তার আন্ডারে লিখবে। সাইনোভিয়াল তরল। বোর্ডে বানান লিখে দিয়েছি দেবো। দিয়ে লেখো অস্থি সন্ধিতে বর্তমান। অস্থি সন্ধি কাকে বলে? যেখানে আমরা দেখবো দুটো অস্থি এসে কি হচ্ছে গো, মিলিত হয়েছে। মিলিত হয়েছে। যেমন ধরো আমাদের হাঁটু, যেমন ধরো আমাদের বলো। অস্থি তো মিলিত হয় না, মানে দুটো অস্থি এসে এক জায়গায়। এই তো আমাদের হাঁটু স্ট্রাকচারটা আমি দেখো তোমার সামনে ছবি দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হাঁটুর গঠন। তোমার দেখে মনে হবে এটা মালাই চাকি, এটা প্যাটেলা বলে একটা হাড় আছে এখানে, এটা হচ্ছে মালাই চাকিটা। তার ভিতরে দেখো দুটো হাড় আছে, দুটো, সেই দুটো হাড়ের মধ্যখানে এই তরলটা থাকে। এই তরলটা গ্রিজের কাজ করে, যাতে এই হাড় দুটো যখন হাঁটাহাঁটি করার সময় তো ঘষছে, সেই ঘষার ফলে যেন ক্ষয়ে না যায়। যেমন দেখবে চাকাতে আমরা মোবিল দিই, আমরা গ্রিজ দিই, ইয়েতে কেন দিই? যাতে ঘর্ষণটা ভালো হয়, যাতে ঘর্ষণের ফলে ক্ষয় না হয়, স্মুথলি যাতে চলে। ঠিক আছে, তাহলে লেখো অস্থি সন্ধির, লেখো অস্থি সন্ধির ফাঁকা স্থানে, অস্থি সন্ধির ফাঁকা স্থানে সাইনোভিয়াল তরল থাকে। অস্থি সন্ধির ফাঁকা স্থানে সাইনোভিয়াল তরল থাকে, যা দুটি অস্থির ঘর্ষণজনিত বাধা দূর করে। যা দুটি অস্থির ঘর্ষণজনিত বাধা দূর করে। যা দুটি অস্থির ঘর্ষণজনিত বাধা দূর করে এবং অস্থি সন্ধিকে মজবুত করে। একবারে কাজটাও লিখে দিলাম, আলাদা করে কাজ লিখতে হবে না। এবং অস্থি সন্ধি মানে দুটি অস্থির সংযোগস্থল, এবং অস্থি সন্ধিকে মজবুত করে, এবং অস্থি সন্ধিকে মজবুত করে। ঠিক আছে। তাহলে আমাদের বহিঃকোষীয় তরল এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। যে ধরো বললো অস্থি সন্ধিতে উপস্থিত তরলটির নাম কি, তাহলে কিন্তু হবে সাইনোভিয়াল তরল। ধরো প্রশ্ন দিল সিএসএফ এর কাজ কি, কোথায় থাকে, তাহলে সিএসএফ থাকে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের গহ্বরে, যেটাকে আমরা পড়লাম নিউরোসিল। এবং এর কাজ হচ্ছে আমরা দেখলাম যান্ত্রিক প্রতিরক্ষায় সাহায্য করে, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের পুষ্টি ও রেচনে সাহায্য করে, এগুলো লিখতে হবে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট করেছিলাম দেখবে বহিঃকোষীয় তরল, তাই তো। অন্তঃকোষীয় তরল আমরা পড়ে গেছি, অন্তঃকোষীয় তরল মানে কোষের ভিতরে তরল, সেগুলো নিয়ে আমাদের আর জানার কিছু নেই। আমরা এবার যেটা জানবো, যেটা আমাদের মানে এই চ্যাপ্টারের একদম মেন বিষয়বস্তুতে আমরা যাচ্ছি, পয়েন্ট করো রক্ত, বা পয়েন্ট করবে রক্তের উপাদান। রক্ত আগে পয়েন্ট করেছো, বলো। রক্তের এই চ্যাপ্টারটা মানে এই রক্তই কি শেষ? না, এই চ্যাপ্টারটা শেষ মানে রক্ত কিভাবে প্রবাহিত হয় সেটাতে শেষ। এখন তো শুধু সংবহনতন্ত্রের অংশগুলো এবার ডিটেলসে পড়বো, রক্তর মধ্যে কি আছে, কিভাবে কি কাজ করে, কারা কি কাজ করে সেগুলো দেখবো। তারপরে আমরা দেখবো হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড কিভাবে পাম্প করছে সেটা দেখবো। দেন আমরা বুঝবো যে রক্ত কিভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে যায়, তাহলে আমাদের সংবহন কমপ্লিট। ঠিক আছে। ইন্টারেস্টিং চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো কিন্তু একটু ভালো করে বুঝবে, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবে। এবং তোমাকে দেখো ছবির সাহায্যে বোঝাচ্ছি, তোমার তো আশা করি ভালো রকম বোঝার উচিত। তুমি মানে একদম ইমেজ দেখে যেহেতু পড়ছো। মানে আগে যখন আপনি আসতেন এতটা ডিটেলস আঁকা হতো না। দেখো আমাদের রক্তের উপাদান কি কি, আমাদের রক্তের মধ্যে আছে কি কি। তো আমাদের রক্তের মধ্যে আমরা মেইনলি যেটা পাবো
সেটা হচ্ছে রক্তরস পাবো আর রক্তকণিকা পাবো। এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে হচ্ছে রক্তকণিকা। এই তিনটে হচ্ছে কি? এই তিনটে হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা। আর রক্তরস মানে যেটা হচ্ছে আমাদের জলীয় অংশ। রক্ত তো একটু জলীয় তরল। এই জলীয় অংশটাকে বলে রক্তরস। আমাদের রক্তের মধ্যে 55% থাকে রক্তরস আর 45% থাকে তোমার হচ্ছে রক্তকণিকা। দিয়ে এই হচ্ছে আমাদের রক্ত। আমরা যদি রক্তকে মাইক্রোস্কোপের নিচে দেখি 3 রকমের কোষ পাবো। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা একে একে পড়বো। তাহলে তুমি খাতার উপরে পয়েন্ট করো রক্তের উপাদান বলে। দেখো রক্তের গঠনগত উপাদান দুটি। রক্তের গঠনগত উপাদান দুটি। রক্তের গঠনগত উপাদান দুটি যথা একবারে পয়েন্ট করবে, একেবারে পয়েন্ট করবে। 1 নাম্বার পয়েন্ট করো রক্তরস, ব্র্যাকেটে লেখো প্লাজমা, PLASMA। এখানে যেমন দেখানো হয়েছে প্লাজমা 55% আর হচ্ছে ফর্মড এলিমেন্টস। ইংরেজিগুলো একটু খেয়াল রেখো, আমি তাও বাংলাগুলো সবই বলি। ফর্মড এলিমেন্টস মানে হচ্ছে যেগুলো রক্তের কোষীয় উপাদান, সেটা হচ্ছে 45%। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি করলে? রক্তরস বা প্লাজমা। তাহলে রক্তের হালকা হলদে বর্ণের, রক্তের হালকা হলদে বর্ণের ক্ষারধর্মী, আমরা রক্তের পিএইচ জানি কত? পিএইচ বোঝো তো? পিএইচ দেখে বোঝা যাবে সেটা ক্ষারীয় না আম্লিক। যদি পিএইচ এর মান, আমাদের পিএইচ স্কেল পাওয়া যায়, পিএইচ এর মান যদি 7 হয় সেটা নিউট্রাল মানে প্রশম। 7-এর থেকে যত কম হবে মানে 1 এইরকম, এগুলো তত আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক। অন্যদিকে 7-এর থেকে যত বেশি হবে সেটা হচ্ছে ক্ষারীয়। আমাদের রক্তের যে পিএইচ সেটা হচ্ছে 7.4। আমাদের রক্তের পিএইচ কত? 7.4। তাহলে এটা ক্ষারীয় না আম্লিক? ক্ষারীয়, কারণ আমরা জানি 7 হচ্ছে নিউট্রাল, 7-এর থেকে যত বেশি হলেই সেটা ক্ষারীয়, তাই তো? তাহলে কি লিখলে? পয়েন্ট করলে রক্তরস। তাহলে রক্তের হালকা হলদে বর্ণের ক্ষারধর্মী, রক্তের হালকা হলদে বর্ণের ক্ষারধর্মী সান্দ্র তরলকে, ক্ষারধর্মী সান্দ্র তরলকে রক্তরস বলে। সান্দ্র তরলকে রক্তরস বলে। রক্তের 55% হলো রক্তরস, মানে মেজরিটি পার্টি হচ্ছে রক্তরস। দেখো রক্তের 55% হলো রক্তরস। রক্তের 55% হলো রক্তরস। দাঁড়িয়ে দিয়ে লেখো রক্তরসের মধ্যে, দাঁড়িয়ে দিয়ে লেখো রক্তরসের মধ্যে 91 থেকে 92% জল থাকে। মানে রক্তরসের মধ্যে, মানে রক্তরসটাকে আমি যদি 100% ধরি, তাহলে তার 91 থেকে 92% কি আছে? জল আছে। তাহলে রক্তরসের মধ্যে 91 থেকে 92% জল, কমা বিভিন্ন বিভিন্ন রেচন পদার্থ, খনিজ লবণ প্রভৃতি বর্তমান। হয়েছে? নেক্সট পয়েন্ট করো রক্তকণিকা। 1 নাম্বার পয়েন্ট করলাম রক্তরস বা প্লাজমা, 2 নাম্বার পয়েন্ট করো রক্তকণিকা। ঠিক আছে।
রক্তকণিকা, এই ঘুম আসছে না তো? না স্যার। রক্তকণিকা বা রক্তরস, সরি রক্ত রক্তকোষ, রক্তকোষ, ঠিক আছে। রক্তকণিকা বা রক্তকোষ, যেটাকে ইংরেজিতে বলে ব্লাড কর্পাসেলস। কর্পাসেলস মানে রক্তকোষ। ঠিক আছে। লেখো রক্তের কোষীয় অংশকে রক্তকোষ বা রক্তকণিকা বলে। রক্তের কোষীয় অংশকে মানে যে কোষগুলো থাকে তাদের একত্রে, রক্তের কোষীয় অংশকে, রক্তের কোষীয় অংশকে হ্যাঁ রক্তকোষ বা রক্তকণিকা বলে। লেখো ইহা 3 প্রকার। এইভাবে প্রথমে আউটলাইনটা করে নাও, তারপর আমরা আসছি। এইরকম ভাবে আউটলাইনটা করবে, ভালো করে স্লাইডে দেখো। মাঝখানে লিখবে রক্তকোষ, তার 3টে ভাগ করবে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, আরসিবি লিখে দিও না জানো, আরবিসি এটা। শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে ডাব্লিউবিসি, আর অনুচক্রিকার ইংরেজি হচ্ছে প্লেটলেটস। এই শ্বেত রক্তকণিকার আমরা 5টা ভাগ দেখো পেয়েছি, এগুলো সব পরপর আমরা দেখবো। একটা হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মোনোসাইট আর লিম্ফোসাইট। তোমরা ফার্স্ট এই আউটলাইনটা করো। রক্তকোষের 3টে হাত নামাও, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। যে শ্বেত রক্তকণিকার আন্ডারে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি তোমাদের, যেটা এই ছবিটা যেহেতু আছে, ছবিটা আমরা এখন দেখছি না। শ্বেত রক্তকণিকার পরে এরকম শ্বেত রক্তকণিকাকে ভাগ করবে, এরকম 2টো ভাগে ভাগ করবে। গ্যাপ দেবেন, আমি এখানে ছবি আছে বলে গ্যাপ দিচ্ছি। একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে বলে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট স্যার এই রক্তকণিকার একটাই ভাগ? না, 2টো। আর আর একটা হচ্ছে অদানাদার। স্যার আর দানাদার লোহিত রক্তকণিকা ভাগ আছে? না, লোহিত রক্তকণিকার কোনো ভাগ নেই। এবার তোমরা দানাদার মিষ্টি খেয়েছো তো? হ্যাঁ ওই দানাদার মিষ্টির গায়ে দেখবে কি দানা দানা থাকে, ঠিক সেরকম হ্যাঁ। এখানেও দেখো। এখানে দেখো 3টে ছবি দেখো, বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল। দেখো গায়ে গায়ে এরকম দানা দানা অংশ আছে, গুটি গুটি ছোট ছোট অংশ, এই যে এইগুলো আছে না নেই? আছে। সেই জন্য এদেরকে বলে দানাদার। আর অন্যদিকে দেখো মোনোসাইট ও লিম্ফোসাইটের এই দুটো ছবি দেখো, দেখো এরা কিন্তু এরা পুরো স্মুথ, এরা হচ্ছে অদানাদার। বলছি দানাদারের পাশে আপনি ওই অবলিক দিয়ে ওটা কি লিখেছেন? গ্র্যানুলোসাইট। আমি বানানটা বুঝতে পারছো না? হ্যাঁ। গয়ের অফলা, জ ফলা, আকার, দন্ত নয়স্য, লয়কার, দন্ত সয়াকার, হস্যই ট। আর অদানাদারের ইংরেজি হচ্ছে এক গ্রানুলোসাইট। এ গ্রা নু ঠিক আছে স্যার। লো সাইট হয়েছে। হ্যাঁ আর একটা হচ্ছে অনুচক্রিকা। 3টে এই ভাগটা করেছো তো, আউটলাইনটা করেছো তো? পয়েন্ট করো লোহিত রক্তকণিকা, ব্র্যাকেটে লিখবে আর বিসি। আরসিবি লিখো না দয়া করে। তোমারও ভুল করতে পারি। না না, করে গো, করে বলেই তো বারবার বলছি। আর তুমি আবার প্রচুর আরসিবির ফ্যান। বেশ দেখো, তাহলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। পয়েন্ট করো লোহিত রক্তকণিকা, ব্র্যাকেটে লেখো আরবিসি। লিখেছো? হ্যালো? আচ্ছা লিখেছি। বেশ, দিলে কো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তাহলে আমরা লোহিত রক্তকণিকা পয়েন্ট করেছি আর সিবি, সরি আরবিসি, দেখেছো? এই আরবিসি এর আন্ডারে আমরা 1 2 করে লিখবো। 1 নাম্বার লেখো উৎপত্তি, মানে পয়েন্ট হবে কিন্তু, মানে কিভাবে উৎপত্তি হয়, লোহিত রক্তকণিকা কিভাবে উৎপত্তি হয়।
বা কোথা থেকে উৎপত্তি হয় সেটা লিখবো। লেখো ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থায় মানে কোথা থেকে উৎপন্ন হয় সেটা লেখো। লেখো ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থায় যকৃৎ ও প্লীহা থেকে, প্লীহা মানে যেটাকে আমরা স্প্লিন বলি, যকৃৎ ও প্লীহা থেকে এবং পরিণত অবস্থায় অবস্থায় অস্থিমজ্জা থেকে, পরিণত অবস্থা মানে এটা ভেবো না যে বুড়ো বয়সে মানে 18 বছর বয়স, সেটা না। পরিণত অবস্থা মানে একটা ভ্রূণ যখন পরিণত হয়ে যাচ্ছে, এবং পরিণত অবস্থায় অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। অস্থিমজ্জা মানে কোনটা? না, তুমি ধরো ওই খাসির মাংস খাচ্ছ, হাড়ের ভেতরে শ্রুত করে যেটা টেনে নিচ্ছ সেটা হচ্ছে অস্থিমজ্জা। হাড়ের ভিতরে থাকে অস্থিমজ্জা, তুমি মুরগির মাংসেও পাবে। ঠিক আছে। তাহলে উৎপত্তি কোথা থেকে হয় বুঝতে পারলে? ভ্রূণাবস্থায় যকৃৎ ও প্লীহা থেকে এবং পরিণত অবস্থায় অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আরবিসি লিখে দিলাম। নেক্সট পয়েন্ট করো আয়ুষ্কাল। মানে এই যেরকম উৎপত্তি করেছিল না, এরকম অনেকগুলো কিন্তু পয়েন্ট হবে। 2 নাম্বার আয়ুষ্কাল মানে কতদিন বেঁচে থাকে। আয়ুষ্কাল কতদিন বেঁচে থাকে। দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু, দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু, লোহিত রক্তকণিকাগুলো আরবিসি লিখে দিলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখো আছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। 120 দিন, অর্থাৎ 120 দিন পর প্রতিটা আরবিসি মারা যাবে। এবার এটা ভেবো না যে 120 দিন পর প্রতিটা আরবিসি মারা যাচ্ছে বলে দেহের রক্ত শূন্য হয়ে যাবে, লোহিত রক্তকণিকা শূন্য হয়ে যাবে, না। প্রতিদিন তো কত লোক মারা যাচ্ছে, পৃথিবী শূন্য হয়ে যাচ্ছে, সেরকম প্রতিদিন লোক জন্মাচ্ছে, সেরকম ব্যাপার। মানে আজকে যার 120 দিন, সেই রকম অবস্থায় অনেকের আছে একদিন, মানে কালকে উৎপন্ন হয়েছে, অনেকের আছে 20 দিন, অনেকের আছে, তুমি দেখো না আজকে কারুর বয়স যদি 25 বছর হয়, সেই একই দিনে কারুর বয়স 5 দিন, কারুর 5 ঘন্টা, কারুর 50 বছর, কারুর 75 বছর, এরকম আছে কিনা? হ্যাঁ, তাহলে আমি কি বললাম? আয়ুষ্কাল হলো। এবার নেক্সট পয়েন্ট করো বৈশিষ্ট্য। আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো আরবিসিতে। 3 নাম্বার পয়েন্ট করো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য দেখা যায়? 1 2 করে লেখো। লেখো 1 নাম্বার লেখো, দেখো মানুষ সহ সমস্ত স্তন্যপায়ীর, দেখো মানুষ সহ সমস্ত স্তন্যপায়ীর, মানুষ সহ সমস্ত স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা, মানুষ সহ সমস্ত স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা গোলাকার, কমা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন হয়, কমা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন হয়। কেন নিউক্লিয়াস বিহীন হয় সেটা লিখে রাখো। আচ্ছা, নিউক্লিয়াস শুধু বিহীন হয় না, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়াও বিহীন, মানে কোথাখানে জায়গা থাকলে লিখে রাখো নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া বিহীন হয়। মাইটোকন্ড্রিয়াও থাকে না। কেন থাকে না? আরবিসিতে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া কেন থাকে না? তার কারণ হচ্ছে সেই জায়গায় কে ঢুকে থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হ্যাঁ। মানে যেমন হয় না যে বাড়িতে দেখবে যখন কোনো অনুষ্ঠান কাজ হয়,
দেখবে হ্যাঁ আশেপাশে সব পরিষ্কার, যেগুলো তোমার অপ্রয়োজনীয় বস্তু সেইগুলো যেগুলো তোমার সামনেই ছিল সেগুলোকে নিয়ে গুদাম ঘরে ভরে দেওয়া হয়, হ্যাঁ যাতে হ্যাঁ যাতে সেই সামনের জায়গাটা স্পেসটা ফাঁকা থাকে, হ্যাঁ ঠিক কি না? ঠিক সেরকম, ঠিক ঠিক। ঠিক সেরকম এখানেও সেম জিনিসটাই হয়। তাহলে আমি কি বললাম যে কি বললাম, লাইনটা বলো তো আমাকে একবার। মানুষ স্যার হ্যাঁ, মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী, স্তন্যপায়ী আরসিবি আরসিবি নয়, নিউক্লিয়াস আরবিসি। এইরকম ডিস্টারবেন্স আরবিসি হতে শুরু গোলাকার করলো। পরিণত কেন স্যার? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ এবার পাচ্ছি। আমি বলছি কি, মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীর আরবিসি গোলাকার গোলাকার গোলা নিউক্লিয়াস বিহীন। ও মাইটোকন্ড্রিয়া বিহীন হয়। হ্যাঁ, আচ্ছা, গোলাকার পাশে লিখে রাখো তো দ্বি অবতল, মানে এরকম হয় আর কি, মানে দুই সাইড চ্যাপ্টা হয়, দ্বি অবতল ও মাইটোকন্ড্রিয়া বিহীন হয়, দ্বি অবতল নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া বিহীন হয়। 2 নাম্বার ঠিক আছে। বৈশিষ্ট্য লেখো, 2 নাম্বার বৈশিষ্ট্য লেখো, লেখো আরবিসির সাইটোপ্লাজমে, আরবিসি রেড ব্লাড কর্পাসেলস, আরবিসির সাইটোপ্লাজমে, আরবিসির সাইটোপ্লাজমে আরবিসি সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন বর্তমান। হিমোগ্লোবিন করে কি কাজ, কি হিমোগ্লোবিনের? হিমোগ্লোবিনের মেইনলি কাজ হচ্ছে শ্বাস বায়ু পরিবহন করা, লিখে রাখো কাজ। লোহিত রক্তকণিকা শেষ হলো। হিমোগ্লোবিনের হ্যাঁ, আরবিসির সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন বর্তমান। দিয়ে এবার ছোট করে বক্স করো, কাজ কার কাজ? লোহিত রক্তকণিকার কাজ। কাজ, লিখেছি। 1 নাম্বার কাজ লেখো, লেখো আরবিসি আরবিসি যথাক্রমে, যথাক্রমে মানে পরপর, অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন তাকে বলে অক্সি হিমোগ্লোবিন, ও কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে O2 ও CO2 গ্যাস পরিবহন করে, O2 ও CO2 গ্যাস পরিবহন করে। পরীক্ষায় প্রশ্ন দেয় যে হিমোগ্লোবিন হ্যাঁ অক্সিজেনকে কি রূপে পরিবহন করে? অক্স হিমোগ্লোবিন রূপে। অন্যদিকে হিমোগ্লোবিন CO2 কে কি রূপে পরিবহন করে? কার্বক্সি কার্বক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। হ্যাঁ, এবার এই অক্সি হিমোগ্লোবিন রূপে ফুসফুস থেকে কোষে নিয়ে যাচ্ছে, আর কার্বক্সি হিমোগ্লোবিন রূপে কোষ থেকে ফুসফুসে নিয়ে আসছে, কারণ CO2 উৎপন্ন হয় আমরা পড়ে এলাম শ্বসন প্রক্রিয়ায়, যেটা প্রতিটা কোষের মধ্যে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি না? মানে এখানে ভালো হ্যাঁ করে হচ্ছে। বোঝো, অক্সিজেনটা যাচ্ছে কোথা থেকে কোথায়? অক্সিজেনটা যাচ্ছে ফুসফুস থেকে কোষের মধ্যে, অন্যদিকে হ্যাঁ CO2 টা যাচ্ছে কোষের মধ্যে উৎপন্ন হয়েছে, কোষ থেকে ফুসফুসে, ফুসফুস থেকে আমাদের নাকের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। যেমন দেখবো আমরা সেই শ্বাসকার্যের ধাপগুলোতে পড়েছিলাম কিন্তু, যে হ্যাঁ নিঃশ্বাস আর হ্যাঁ প্রশ্বাস কিভাবে হচ্ছে। হ্যাঁ 2 নাম্বার কাজ লেখো, লেখো আরবিসি থেকে পিত্তরঙ্গক উৎপন্ন হয়। পিত্তরঙ্গক মানে আমি ব্র্যাকেটে লিখে রাখছি, আরবিসি থেকে পিত্তরঙ্গক, ব্র্যাকেটে পিত্তরঙ্গক দুটোর নাম লেখো, বিলিরুবিন
বিলিরুবিন। হ্যাঁ, ও বিলিভার্ডিন। মানে এদের পরিমাণ যদি রক্তে বেড়ে যায় না, আমাদের একটা হ্যাঁ। রোগ হয় যেটাকে বলে পান্ডু রোগ, জন্ডিস। পান্ডু কেন বলে? পান্ডুর হলুদ হয়ে যায় তাই। বিলিভার্ডিন ব্র্যাকেট ক্লোজ। আরবিসি থেকে পিত্তরঙ্গ ব্র্যাকেটে লেখো বিলিরুবিন ও বিলিভার্ডিন, ডয়েসি দন্তের ন, বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন হয়। আর 3 নাম্বার লেখো আরবিসি, 3 নাম্বার লেখো আরবিসি হ্যাঁ। রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট আরবিসি বা লোহিত রক্তকণিকা। আমি কি আর হ্যাঁ। প্রসিড করব? না না, আজকে তাহলে এই আরবিসি অবধি থাক নাকি? পরের দিন আমরা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউবিসি, হ্যাঁ। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা 5 রকমের আছে আমরা দেখতে পাবো, এবং দেন আমরা যাবো যে কি করে ব্লাড গ্রুপ নির্ধারণ করতে হয়। ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপ কি জানো? স্যার আমার ব্লাড গ্রুপ হুম, জানি না। জানো না? টেস্ট হয়নি কোনোদিন? টেস্ট হয়েছে কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, পরের দিন ক্লাসে আসার আগে মনে করে জেনে আসবে। কেন বলুন সেটা তো? কারণ সেই নিয়ে আলোচনা করবো, তাই কিভাবে ব্লাড গ্রুপ টেস্ট করা হয়, ব্লাড গ্রুপে আমরা যে বলতে কি বোঝায় সেগুলো আমরা পরের ক্লাসে দেখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম একটু ঝটপট যদি রিভিশন করি। আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি সংবহন বলতে কি বোঝায়, সংবহন তন্ত্রের কোন কোন অংশ আছে সেটা দেখলাম। আমরা দেখলাম যে সংবহন হয় অ্যাকচুয়ালি কিভাবে, সেখানে আমরা দেখলাম কোন পথে অ্যাকচুয়ালি হয়। সেখানে আমরা দেখলাম বদ্ধ সংবহনের ক্ষেত্রে সেখানে রক্ত অলওয়েজ রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যে থাকবে। রক্তবাহ মানে রক্ত শিরা ধমনী এবং রক্তচালকের মধ্যে থাকবে। আমরা দেখলাম যে ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায় কোষে কোষে, এবং শিরার মাধ্যমে সারা কোষ থেকে যে উৎপন্ন অশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত সেটা চলে আসে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে চলে যায় সেটা ফুসফুসে, ফুসফুসে যায় কেন? কারণ ফুসফুসে গিয়ে সেখানে অক্সিজেন যুক্ত হয়, দিয়ে সেটা আবার বিশুদ্ধ রক্তে পরিণত হয়। দেন আমরা বললাম যে সংবহন তন্ত্রের কত রকমের ভাগ হয়, 2 রকমের ভাগ হয়। একটা দেখলাম মুক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। এবং সেখানে মুক্ত বদ্ধ বলতে কি বোঝায়, সেখানে আমরা দেখলাম মুক্ত সংবহন তন্ত্রে রক্ত কোষের মধ্যে মুক্ত হয় বা দেহ গহ্বরে মুক্ত হয়, বা যেটাকে আমরা হিমোসিল বলছি, সেই হিমোসিলের মধ্যে মুক্ত হয়। হিমোসিল মানে টেকনিক্যাল টার্মিনোলজিটা খেয়াল রেখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় হিমোসিল কি। তাহলে হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বরকে আমরা বলবো হিমোসিল। এবং অন্যদিকে আমরা বদ্ধ সংবহন তন্ত্রে কিন্তু আমরা কোন রকম হিমোসিল দেখতে পাবো না, তার কারণ সেখানে রক্ত অলওয়েজ শিরা ধমনী এবং রক্তচালকের মধ্যেই প্রবাহিত হয়। দেন আমরা দেখলাম যে আমাদের যে দেহ তরল, সেই দেহ তরল বলতে কি বোঝায়, সেটা 2 রকমের হয়, একটা বহিঃকোষীয় তরল আর একটা অন্তঃকোষীয় তরল। বহিঃকোষীয় মানে হচ্ছে কোষের বাইরে, অন্তঃকোষীয় মানে কোষের ভিতরে। সেখানে বহিঃকোষীয় বিভিন্ন ভাগ দেখলাম, যে রক্ত দেখলাম, লসিকা, মূত্র, ঘাম, সিএসএফ, সাইনোভিয়াল তরল। তার বিশেষ কিছু আমরা আলোচনা দেখলাম আর কি, যে রক্ত বলতে কি বোঝায়, রক্তের কাজ কি সেগুলো দেখলাম, লসিকার কাজ কি সেগুলোও আমরা দেখলাম। দেন আমরা রক্ত লসিকার বিভিন্ন যে ডিফারেন্স সেটা দেখতে পেলাম। দেন আমরা পেলাম যে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার যে বিভিন্ন কাজ সেটাও আমরা দেখলাম, সাইনোভিয়াল তরলের কাজ আমরা দেখলাম। দেন আমরা দেখলাম যে রক্তের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস আছে। সেখানে আমরা দেখলাম রক্তের মধ্যে মূলত 2টো জিনিস আছে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরসের মধ্যে যেটা আছে সেটা আমরা দেখতে পেলাম যে রক্তরসের মধ্যে আমরা মূলত জল পাবো, 91 থেকে 92% জল। অন্যদিকে রক্তকণিকার মধ্যে আমরা দেখতে পাবো 3 রকমের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। অনুচক্রিকা। তার মধ্যে আজকে আমরা যেটা পুরো ওভারঅল জানলাম সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এবং শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা আউটলাইন দেখে এসেছি যে শ্বেত রক্তকণিকা আবার মানে মোট 5 রকমের হয়। তার মধ্যে প্রধান 2 রকমের হয়, একটা দানাদার বা গ্রানুলোসাইট, যার গায়ে এরকম দানা দানা অংশ দেখতে পাবো, যেমন আমরা বেসোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল আমরা দেখতে পাচ্ছি। এই যে এই তিনটে হচ্ছে দানাদার। দেখো এর উপরে গায়ে গায়ে দেখো এরকম ডট 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 আছে, এই তিনটে হচ্ছে দানাদার। অন্যদিকে আমরা এই যে দুটো রয়েছে, এই দুটো হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। কেন অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার? কারণ এর গায়ে দেখো এরকম ফুট আছে কি,
এর কোনো গায়ে এগুলো দানাদারের মতো অংশ নাই। নাই। এই দানাদার গুলো মেনলি অ্যাকচুয়ালি প্রোটিন। এবং ও সেখানে আমরা দেখলাম আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়, আরবিসির কাজ কি, এবং আরবিসি কতদিন বাঁচে। কতদিন বাঁচে দেখলাম না? আমরা দেখলাম আরবিসি 120 দিন। 120 দিন। জাস্ট একটা লাইন এরকম স্টার মার্কস দিয়ে লিখে রাখো, আজকে এটা বলেই শেষ করছি। লিখে রাখো, লেখো আরবিসি আরবিসি প্লীহায় ধ্বংস প্লীহাতে প্লীহাতে ধ্বংসপ্রাপ্ত হয় বলে, মানে যে 120 দিন পর কোথায় মারা যায় না? প্লীহাতে। প্লীহায় পয়লয় হস্যি হয়াকার উন্তস্ত, প্লীহাতে ধ্বংসপ্রাপ্ত হয় বলে। হয় বলে প্লীহাকে প্লীহাকে আরবিসি কবরখানা বলে। ইয়েস, আরবিসির কবরখানা বলে। এটা আপনি আগেও বলেছেন। আবারও বললাম ঠিক কবরখানা আছে। বলে, কারণ এখানে আমরা পড়লাম তো আরবিসি, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরবিসি প্লীহা ধ্বংসপ্রাপ্ত হয় বলে আরবিসির কবরখানা বলে কাকে? প্লীহাকে। প্লীহাকে। ধরো এখান থেকে কিরকম প্রশ্ন আসে, এবার একটু আমি তোমার সাথে আলোচনা করে নিই। আমি মুখে বলছি, তুমি মুখে অ্যান্সার দেবে। দেখো বলেছে আরসোলার বর্ণহীন রক্তকে কি বলে? লসিকা। না, লসিকা রক্তে ইয়ে করে পাবো কি? এটা লিখে রাখো, এই মুক্ত সংবহনতন্ত্রের ওইখানে লিখে রাখো। আমরা হিমোসিল কথাটা পেলাম তো, হ্যাঁ হ্যাঁ ওখানে গহ্বরটাকে বলে হিমোসিল, আর ওই বর্ণহীন তরলটাকে বলে হিমোলিম্ফ। লিখে রাখো, এখানে লিখে রাখো, এই যেখানে আরসোলার ওইখানে লিখেছো না মুক্ত সংবহনতন্ত্র, লেখো। স্টার মার্কস দিয়ে লিখবো। হ্যাঁ ওইখানেই লেখো, লেখো হিমোসিল। মানে আরসোলার ক্ষেত্রে রক্ত থাকে, কিন্তু রক্ত লাল বর্ণের হয় না। তুমি একটা আরসোলাকে পিটিয়ে মেরে দিলে বা তুমি তাকে স্পট ডেথ করে দিলে দেখতে পাবে না যে তাকে রক্ত বেরোচ্ছে, দেখবে সাদা পাড়া জলীয় অংশ বেরোচ্ছে, সেটা কি বলে? হিমোলিম্ফ। লেখো আরসোলার দেহ গহ্বর বা হিমোসিলে, আরসোলার দেহ গহ্বর বা হিমোসিলে যে স্বচ্ছ বর্ণহীন, যে স্বচ্ছ বর্ণহীন রক্ত বর্তমান, যে স্বচ্ছ বর্ণহীন রক্ত বর্তমান, মানে রক্ত মানেই যে লাল হবে তার কোনো কথা নাই, সেটা হিমোগ্লোবিন থাকলে তবেই হবে। যে স্বচ্ছ বর্ণহীন রক্ত বর্তমান তাকে হিমোলিম্ফ বলে। বোর্ডে আমি দেখো বানানটা লিখে দিলাম, হিমোলিম্ফ, লয়ে হস্যি ময়ে ফয়, তাকে হিমোলিম্ফ বলে, তাকে হিমোলিম্ফ বলে। পরীক্ষায় প্রশ্ন, এখানে প্রশ্ন যেটা দিয়েছে যে আরসোলার বর্ণহীন রক্তকে কি বলে, অপশনে হিমোলিম্ফ, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, হিমোসিল। সঠিক উত্তর হবে হিমোলিম্ফ। আচ্ছা বলো, পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? HCl। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলেছে পরিপাকে সাহায্য করে কোন উৎসেচক? শর্করা পরিপাকে সাহায্য করে কোন উৎসেচক? পেপসিন, মল্টেজ, লাইপেজ, ট্রিপসিন। শর্করা পরিপাকে। হ্যাঁ, অপশন এ বলছে পেপসিন। পেপসিন কি হবে? পেপসিন কি পরিপাকে সাহায্য করে? তো পেপসিন তো প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে এটা হবে না। অপশন বি বলছে মল্টেজ। এটা স্যার হবে না মনে হচ্ছে। মল্টোজ পরিপাকে সাহায্য করে, আর মল্টোজ তো একটা শর্করাই, এটাই হবে সঠিক উত্তর। স্যার অ্যামাইলেজ তো শর্করাই। অ্যামাইলেজ, আরে শুধু একটা উৎসেচক মনে রাখলে হবে? অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, তারপর হচ্ছে তোমার টায়ালিন, স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, সব দেখবে লেখা আছে। গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, কত উৎসেচক নেবে তুমি? শুধু একটা অ্যামাইলেজ ভাবলে হবে? ঠিক আছে ঠিক আছে, ওটা ভালো করে রিভিশন দাও। আগের দিনের পড়াটা রিভিশন দাও নি, শর্করার এই উৎসেচকের জায়গাটা একটু রিভিশন দাও কিন্তু ভালো করে, বারবার বলছি। ওই জায়গাটাতে আমি দেখছি তোমার প্রশ্ন ছুটে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। বেশ ঠিক আছে, আজকে এখানেই থাকলো। পরের দিন আমরা ব্লাড গ্রুপ এবং শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বেশ, আজকে তাহলে এখানেই স্টপ করছি। ঠিক আছে, চলো, শুভরাত্রি, ভালো থেকো।